হচ্ছে তার একটা উদাহরণ যে সে তো গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে। তার ছেলে এই সজীব অজের জয়, আমি আগেও বলেছি বহুতবার, 11 সাল থেকে আমি আয়না ঘরে গেছি, 3 বার আমাকে নিয়েছে। আপনার কোনো না কোনো কায়দা হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি টাকা পাচার করেছে জয়। আপনারা নিজেরাই 13 সালে ওনার 13টা বাড়ি, এটা আপনার কোর্ট সহ আমাদের অনেক সাংবাদিকরা প্রচার করেছে, কেউ বলতে সাহস পায়নি। আমি স্পষ্ট একটা কথা বলতে চাচ্ছি যে বিভিন্ন সময় বাংলাদেশে বিভিন্ন ক্রাইসিস বা কোনো রাষ্ট্রপ্রধান অনেক খারাপ কাজকর্ম করেছে, স্বৈরাচার ফেসিস্ট করেছিল, কিন্তু পৃথিবীতে আমার মনে হচ্ছে যে সবচেয়ে নিকৃষ্টতম এই রাষ্ট্রপ্রধান ছিল। তাকে আসলে রাজনীতি নেতা বা রাষ্ট্রপ্রধান বলাই মুশকিল। আপনাকে একটা উদাহরণ যদি আমি দিই, যে এক সময় খুনি নিজাম উদ্দিন, তিনি কিন্তু একজন মৃত মহিলাকে একজনের ধর্ষণ করতে গেলে তাকে উনি খুন করে নিজামুদ্দিন আউলিয়া হয়ে যায়। আমার মনে হচ্ছে যে এই শেখ হাসিনাকে যদি কেউ এরকম করতে পারে, সেও আউলিয়া হয়ে যাবে। আপনার উনি একজন মুক্তিযুদ্ধের একজন মুক্তিযোদ্ধা, আবার সাবেক সেনাপ্রধান, একজন মেজর ছিলেন, এবং যারা 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, সেই হত্যার জন্য আমরাও বিচার চাই এবং হত্যা আমরা করি না, সাপোর্ট দিই না। কিন্তু তারা কেন হত্যা করেছিল, কিসের জন্য করেছিল, তারা কিন্তু সেটা স্পষ্টভাবে জানিয়েছে, বুঝিয়েছে, জনগণকে বলেছে, বক্তব্যের মাধ্যমে বলেছে, আন্তর্জাতিক মাধ্যমে বলেছে। তারপর তাকে বিচার করা হয়েছে, ফাঁসি হয়েছে মেজর বজলুল হুদা অবসরপ্রাপ্ত। তাকে যখন ফাঁসি হয়, ফাঁসির পরে এই শেখ হাসিনা, আমরা যাকে খুনি হাসিনা বলি, তিনি তাকে আবার জবাই করেছে চাকু দিয়ে। সেটা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা গেছে, তার ভাই প্রেস ক্লাবে এসে চিৎকার দিয়ে বলেছে, সেই ছবি দেখিয়েছে যে দেখেন এই ছিদ্র। একজন ফাঁসির মৃত্যুদণ্ড ফাঁসি হয়ে গেছে, তাকে আবার জবাই করে কোনো মানুষ করতে পারে কিনা? এটা একটা হিংস্র জানোয়ার, এটা হিংসুক, এ অমানুষ, এ মানুষের মধ্যে পড়ে না, এ রাজনীতিবিদ না, এ কোনো রাষ্ট্রপ্রধান হতে পারে না। এইটা হচ্ছে তার একটা উদাহরণ যে সে তো গুম করেছে, খুন করেছে, গণহত্যা করেছে। তার ছেলে এই সজীব অজের জয়, আমি আগেও বলেছি বহুতবার, 11 সাল থেকে আমি আয়না ঘরে গেছি, 3 বার আমাকে নিয়েছে। আপনার কোনো না কোনো কায়দা হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, অল্প 7 দিন, 5 দিন, 4 ঘন্টা। কিন্তু আপনার সেই সময় থেকেও আমি বলেছি যে বাংলাদেশে সজীব অজের জয় কিসের রাজনীতিবিদ? 1.5টা বলে, 2.5টা বলে, কোন সময় বলে যে এই কয় বছরে এইটা থাকবে না, যত আবল তাবল কথা। আমরা পেপার পত্রিকায় পেয়েছি, আমার কাছে কাটিং আছে, সে নেশাগ্রস্ত অবস্থায় আমেরিকাতে ধরা পড়েছে, অনেক অবৈধ অসামাজিক কাজ, বিভিন্ন আপত্তিকার এটা। এবং সে তো মনে করেন আসলে এই শেখ পরিবারের সে একজন বিদেশি নাগরিক, আবার তার ওয়াইফ বিদেশি, আবার তার খালাতো বোন বিদেশি নাগরিক, তার হাজবেন্ড নাগরিক, তার খালাতো ভাই এবং তার খালা, সবই তাদের আসলে দেশপ্রেম বা এই দেশ নিয়ে। তো উনিই বলেছে যে আমার মা চলে এসেছে, আমরা চলে আসিছি, এখন বাংলাদেশের জনগণ কি করবে না করবে, কি সমস্যা হবে, এটাও কিন্তু আপনারা প্রচার করেছেন, সকল চ্যানেলে দেখিয়েছে, ওনাদের কোনো দায় নাই। অর্থাৎ এই দেশ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে কোনো কিছু জানে। তাই উনি নির্বাচনে আসবে কি আসবে না, ওনার মা কি করবে, আসবে কি আসবে না, আমরা তো চাই যে আপনি বাংলাদেশে আসুন, আপনার মা আসুক, আপনার খালা আসুক, আপনার সেই খালাতো ভাইরা আসুক, এই দেশে আসুন। আপনারা তো আপনার মনে করেন যে এইভাবে তো যাবেন, এটা কেউ আমরা চাই নাই। আপনাদের তো গ্রেপ্তার করা উচিত ছিল, কেন করেনি আমরা জানি না। কিন্তু আপনার এই বিবৃতি টিবৃতি, এগুলো একটা হাস্যকর, এবং আমার কাছে মনে হচ্ছে যে এগুলো একটা আতঙ্ক সৃষ্টি করা। আমাদের গ্রামগঞ্জে আমরা যেটাকে বলি চাপাবাজ, এই জয় চাপাবাজ, জয়ের মায়ের চাপাবাজি করে একজনের সাথে কথা বলে, আর ওই সমস্ত আগেই কি কি বলবে লেখে টেকে নিয়ে বইলা বাংলাদেশে এটা সৃষ্টি করতে যাচ্ছে। আমাদের এই নির্বাচনে বাংলাদেশে আগে আসুক, এসে ওনরা যে অন্যায় অপরাধ করেছে, গুম খুন করেছে, এই গণহত্যা করেছে, সেইগুলোর আগে ফেস করুক, ফেস করে সেইটার বিচারের আওতায় এসে সেইটাকে ফেস করার পর যদি তারা নির্বাচন করতে পারবে, করবে, অসুবিধা কি? কিন্তু এগুলো একেবারে ফাঁকা আওয়াজ। এবং জয় ভালোভাবেই জানে যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি টাকা পাচার করেছে জয়। আপনারা নিজেরাই 13 সালে ওনার 13টা বাড়ি, এটা আপনার কোর্ট সহ আমাদের অনেক সাংবাদিকরা প্রচার করেছে, কেউ বলতে সাহস পায়নি। দুবাইতে তারা অগাধ টাকা নিয়ে তার এই শেখ হাসিনার জামাই জয়ের ভগ্নিপতি, তারা কিন্তু এগুলো হয়েছে। তাই এগুলো সব আসবে,
তবে একটু যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা অন্তর দিয়ে এই যারা আপনার অন্যায় অবিচার করেছে, যারা দুর্নীতি করেছে, যারা পাচার করেছে অর্থ, এদের বিরুদ্ধে অ্যাকশনে যায়, তাহলে আর বলবে না যে আমরা আসতেছি নির্বাচন করব। সেই অ্যাকশনটাই নাই। অ্যাকশনটা যদি থাকতো নিস্তব্ধ হয়ে যেত এবং কোনোভাবে কোনো কথা বলার মতো সাহস পেত না। এখনো আমি দেখি যে বাংলাদেশে বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন যারা দুর্নীতিবাজ, আমার এলাকায় একজন চেয়ারম্যান শাহজাহান নাম ওসি ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। কিভাবে হয়েছে আল্লাহ জানে। এতগুলো বাড়ি, এতগুলো জমি, মনে করেন শত শত বিঘা জমি, কিভাবে হয়েছে এটা কি মানুষ জানে না? সে বহাল তবিয়তে এলাকায় আছে। এইটা কেন অন্তর্বর্তীকালীন সরকার তারা অ্যাকশন যাচ্ছে না আমার বোধগম্য না। সেইটা যদি যাইতো তো জয়ের মা না। আপনার কি মনে হয় কেন যাচ্ছে না বলে আপনি মনে করেন? আমি বলেছি আগে যে রাজনৈতিক সরকার ছাড়া বা ওই ধরনের হেডামওয়ালা সরকারের নাকি ভারতের চাপ, নাকি কি মনে করেন? এটা কি আওয়ামী লীগের প্রতি দুর্বলতা নাকি ভারতের চাপ? আমি মনে করি যে ওনারা যাচাই বাছাই করে দেখেছে যে সারা বাংলাদেশে প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীর সচিব, ডিসি, এসপি এরা আসলে কি ভয় পায় না ব্যর্থ? আমি বলবো যে এই সরকারে যারা আছে তারা এখনো যেদিকে তাকায়, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে তাকাইলেই ওই শেখ হাসিনার কায়া দেখতে পায়। এটা কেন? তাদের আশেপাশে সব সেইটাই আছে। সেই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বসে আছে। এটা হচ্ছে তাদের বড় ভয়। তথ্য পাচার হচ্ছে, ওনারা যা করতেছে তা আর এক জায়গায় যাচ্ছে, তারা আবার ওনাদের কাছে বিভিন্ন জনে জানতে পারে। তাই আমার কাছে মনে হচ্ছে যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বলেছিল যে আমরা যতদিন পর্যন্ত রাষ্ট্র কাঠামো পরিবর্তন না করতে পারি, আমরা মেরামত না করতে পারি, সংস্কার না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব। আমরা জাতীয় সরকার করব, যার যার মতো তাকে অবস্থান দিব এবং এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিব না। এই ব্যর্থ না হতে দেওয়ার জন্যই এই সরকারকে আরো বিপ্লবী হতে হবে, যেটা পলাশ ভাই বলেছে, এবং তাদেরকে অ্যাকশন নিতে হবে। বাংলাদেশ যে বীরের জাতি সেটা কিন্তু ছাত্র জনতা প্রমাণ করেছে। এর আগেও ৭১ সালে প্রমাণ করেছে, আবার ৯০ সালে স্বৈরাচার ফ্যাসিস্টকে আমরা পতন করেও, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেও আমরা প্রমাণ করেছি। তাই এই যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের ধরে নিতে হবে, তাদের একটা শক্তি আছে, কিন্তু তাদের যদি সেই চিন্তা ভাবনা না থাকে তাহলে আমাদের অবস্থাটা সামনে ভালো হবে না। তাই আমি আপনার মাধ্যমে সকল বিরোধী দল যারা আছে, ওই আপনার সেই ১৪ দল এবং জাতীয় পার্টি ছাড়া, তাদেরকে ঐক্য হতে বলবো আর ঐক্য থাকতে বলবো। আপনারা কিন্তু ঐক্য হয়েছিলেন, তাহলে আমরা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা শক্তি পাবে এবং আমরা সফল হব। এই সরকারও ব্যর্থ হবে না, সফল হবে। ধন্যবাদ।